মনে হয় অ্যাম্বুলেন্সের ছাদের উপর বন মানুষ রয়েছে, দেখতে হবে। খালিদের কথা শুনে সহকারী ঘাবড়ে গেল আর চিৎকার করে বলতে লাগলো, স্যার আপনি গাড়ি থেকে নামবেন না, নামবেন না স্যার, বিপদে পড়ব সবাই। ওটা বন মানুষ না, ওটা একটা শয়তান, ওরা নরখাদক স্যার। ধর্মিয়া, তুমি কি পাগল নাকি? এই একটা অ্যাম্বুলেন্স চাইছি, আর পাগলের পলা বকা সহকারে গাড়ি সহ দিয়েছে। তোমার নামে আমি গিয়েই কমপ্লেন করব। স্যার আপনি কমপ্লেন করুন, যা ইচ্ছে তাই করুন, কিন্তু গাড়ি থেকে নামবেন না প্লিজ। খালিদ গাড়ি থেকে নামলেন। চারপাশে অনেক ঝোপঝাড় আর অন্ধকার। গাড়ি থেকে নামতেই তার পা এক গিরা কাদায় ডুবে গেল। তিনি মুখে এই ছি ছি বলে পা গাড়ির চাকার উপর রেখে পরিষ্কার করলেন। সহকারী ততক্ষণে নেমে পড়েছে। সে বলল, স্যার এখনো কিছু হয়নি, আপনি গাড়িতে গিয়ে উঠুন, আপনাদের বাঁচানোর দায়িত্ব আমার। তুমি গিয়ে বসে যাও, আমি এখনই যাচ্ছি। বলে খালিদ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালেন। ফ্ল্যাশ লাইট অ্যাম্বুলেন্সের ছাদের দিকে দেওয়ার সাথে সাথে ওনার মোবাইল বন্ধ হয়ে গেল। আলো বন্ধ হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। চলন্ত গাড়ি থেকে জ্যোৎস্নার আলোই দেখা যাচ্ছিল না। খালিদ বিরক্ত হয়ে বললেন, আলো আছে কার কাছে? গাড়ির ভিতর থেকে খালিদ তার স্ত্রীর ব্যাগ থেকে বের করলেন একটা টর্চ লাইট। তার স্ত্রীর ব্যাগে লাইট রয়েছে। তিনি সেই লাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের ছাদের উপর দিতেই লাইট অফ হয়ে গেল। এবার তার ভয় হচ্ছে, কি হচ্ছে এসব। তিনি তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠলেন। এমন সময় হঠাৎ কেউ তার পিঠে প্রচণ্ড জোরে চিমটে কাটল। তিনি চিৎকার করে উঠলেন। তিনি পিঠে হাত বুলিয়ে দেখেন রক্ত বের হচ্ছে। খালিদ তাড়াতাড়ি গাড়ির উপর একটা পা রাখলেন, আর সাথে সাথে কেউ তার আরেক পা ধরে জোরে টান দিয়ে মাটিতে ফেলে দেয়। খালিদ জোরে চিৎকার করে ওঠেন। ভিতর থেকে তার স্ত্রী চিৎকার করে বলল, কি হয়েছে তোমার? অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সহকারী বলল, ওই শয়তানগুলো এসে গেছে, এবার আমাদের কাউকে বাঁচতে দেবে না, আমরা কেউ বাঁচতে পারবো না। বলে সে কাঁদতে লাগলো। তার কান্না দেখে ভয় পেয়ে চালকেও কাঁদতে শুরু করলেন। ভেতরে খালিদের ছোট মামাও খুব ভয় পেয়ে যায়। কেউ যেন খালিদের পা ধরে টানছে, আর খালিদ চিৎকার করছে। হঠাৎ সবাই দেখলো যে একটা বন মানুষের মতো ছায়া খালিদের উপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে ছিঁড়ে ফেলতে লাগলো। খালিদের স্ত্রী এই অবস্থা দেখে অজ্ঞান হারান। কিছুক্ষণের মধ্যেই খালিদকে ওই জন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, তারপর খাওয়া শুরু করে সবার সামনেই। মাইক্রো গাড়ির দরজা বন্ধ করা হলো। অ্যাম্বুলেন্সেরও দরজা বন্ধ। চালক চিৎকার করতে লাগলেন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমাকে বাঁচাও, বাড়িতে আমার বউ বাচ্চা আছে। সহকারী পাশ থেকে ধমক দিয়ে বলল, চুপ, না হলে আমরা সবাই মারা যাব। চালক চুপ হয়ে গেলেন। ওই কালো বন মানুষের মতো ছায়াটা খালিদকে পুরো খেয়ে ফেলেছে। ওখানে আর এক ফোঁটা রক্ত নেই। সবাই জোর জোরে নিঃশ্বাস নিচ্ছে। মাইক্রো চালক হঠাৎ চিৎকার করে উঠে গাড়ি স্টার্ট দিল। সবাই চুপ করতে বলল, কিন্তু মাইক্রো চালক চুপ করলো না। গাড়ি স্টার্ট হলো। চালক ফুল স্পিডে টান দেয়। একটু যেতেই একটা গাছের মোটা ডাল এসে গাড়ির উপরে পড়ে গাড়ি বন্ধ হয়ে যায়। চালক ভয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে লাগলো। একটু যেতেই বন মানুষের মতো অনেকগুলো ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়ল, আর বৃষ্টি শব্দ করতে করতে তাকেও ছিঁড়ে টুকরো টুকরো করে খাওয়া শুরু করলো। ওই বন মানুষের মতো ছায়াগুলোর নৃশংসতা দেখে খালিদের মামা জ্ঞান হারিয়ে ফেলে। সহকারে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এদিকে খালিদের স্ত্রী আগে জ্ঞান হারিয়েছিল, তার জ্ঞান ফেরানো সম্ভব হচ্ছে না। গাড়িতে খালিদের ছোট মামার এক দূর সম্পর্কের আত্মীয় ছিল, যার নাম ছিল মৌলভী হামিদ পাঠান। তিনি একজন কবিরাজ মানুষ, আলেম ও জ্ঞানীও ছিলেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমি জানি এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে হবে, সবাই চুপ করো। স্তব্ধ জঙ্গলে তার কণ্ঠস্বরটা তীরের মতো চারদিকে ছড়িয়ে গেল। পরিবেশ খুব ভয়ঙ্কর, সবাই থর থর করে কাঁপছে। এমন সময় এরকম একজন পাশে দাঁড়ালে সবাই বল পায়। মৌলভী হামিদ পাঠান ঘড়িতে দেখলেন রাত প্রায় 2:30 বাজে। তারপর তিনি মাইক্রো গাড়ি থেকে নেমে নিচে আসলেন। তিনি নিচে পা দিতেই ওপাশে অ্যাম্বুলেন্স থেকে সহকারী বলল, হুজুর, আপনাকে ওরা মেরে ফেলবে, ওরা খুব ভয়ঙ্কর, দেখলেনই তো, আপনি গাড়িতে উঠুন। তুমি একটু চুপ করো বাপু। ঠিক আছে। সহকারী চুপ হয়ে গেল।
মৌলভী হামিদ পাঠান অ্যাম্বুলেন্সের পিছনে গিয়ে দাঁড়ালেন, আর সাথে সাথেই ভয়ঙ্কর রকমের একটা কিছু আওয়াজ কান ঝালাপালা করে দিল। অ্যাম্বুলেন্সের ভিতর সহকারী কান্না শুরু করেছে, তবে খুব চাপা স্বরে। মৌলভী হামিদ পাঠান একটানে অ্যাম্বুলেন্সের দরজা খুললেন আর চিৎকার করে বললেন, এই শয়তান তোমাদের খাবারের ব্যবস্থা করেছি, আমাদেরকে যেতে দে। বলেই তিনি অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা লাশের পা ধরে একটানে বের করে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। সবাই অবাক হয়ে গেল। মৌলভী সাহেবের বয়স এখন প্রায় 50-এর উপর, আর এই বয়সে ওনার সুরে এত জোর। লাশটা দূরে গিয়ে ছিটকে পড়ল। কিছুক্ষণ পর ওই আগের মতো অনেকগুলো অবয়ব এসে ঝাঁপিয়ে পড়ল লাশটার উপর। অন্ধকারে কিছু দেখা না গেলেও বুঝতে কোনো অসুবিধাই হচ্ছিল না। ওই অবয়বগুলো লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার শব্দ এদিক থেকে শোনা যাচ্ছে। হাড় আর মাংস খাওয়ার কচকচ শব্দ শরীরে রিরি করে উঠছে সবার। মৌলভী হামিদ পাঠান তাড়াতাড়ি এসে গাড়িতে বসলেন আর বললেন, ড্রাইভার, গাড়ি চালাও। মাইক্রো গাড়ির চালক গাড়ি চালানো শুরু করলো। এদিকে সহকারী অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে চলল। গাড়ি ফুল স্পিডে চলছে, পিছনে ফিরে তাকানোর সময় আর সাহস কারণেই। হঠাৎ প্রচণ্ড জোরে একটা আওয়াজ হলো। মনে হয় ওই দৈত্যগুলো নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে। মৌলভী হামিদ পাঠান জোরে জোরে চিৎকার করে বললেন, কোনো অবস্থাতেই যেন গাড়ি না থামে, গাড়ি চলতেই থাকে। অন্ধকারের সামনের সব কিছু ভেঙে চুরি দিয়ে গাড়ি শেষ পর্যন্ত মেন রোডে আসে, আর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবার সবাই জোরে জোরে কান্না শুরু করে দেয়। মৌলভী হামিদ পাঠান সবাইকে ধমক দিয়ে বললেন, সবাই চুপ, আমরা এখনও নিরাপদ স্থানে যাইনি, ওরা এখানেও আসতে পারে। পাশ থেকে খালিদের স্ত্রী বলল, কি বলছেন এসব চাচা? আমি একদম ঠিক বলছি, আমরা এখনও নিরাপদ নয়, তাই সবাই চুপ থাকো। ঠিক আছে, আমরা আর কাঁদব না। সবাই চুপ হয়ে গেল। মৌলভী হামিদ পাঠান সহকারীকে অ্যাম্বুলেন্স থামাতে বললেন আর বললেন, তুমি খালিদের ছোট মামাকে নিয়ে এই গাড়িতে এসো। কেন হুজুর? কথা কম, তাড়াতাড়ি এসো। এখনই আসছে হুজুর। সহকারী আর খালিদের ছোট মামা অ্যাম্বুলেন্স থেকে নামতেই অদ্ভুত রকমের একটা অনুভূতি হলো তাদের। তাদের মনে হতে লাগলো কেউ যেন তাদের দূর থেকে দেখছে, আবার মনে হতে লাগলো কেউ যেন তাদের দিকে দৌড়ে আসছে। খালিদের ছোট মামা খাটো মানুষ, বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। মৌলভী হামিদ পাঠান বললেন, তাড়াতাড়ি এসো। খালিদের মামা গাড়িতে উঠে বসলেন, আর সহকারী বলল, আর অ্যাম্বুলেন্স কি হবে? অ্যাম্বুলেন্স এখানেই থাকবে। না না হুজুর, অ্যাম্বুলেন্স ছেড়ে গেলে আমার চাকরি থাকবে না, আমি এটা পারবো না। জীবন আগে নাকি চাকরি আগে? জীবন তো আগে, কিন্তু চাকরি ছাড়তে পারবো না। সহকারী গাড়িতে উঠতেই ইতস্তত করছিল। হঠাৎ মৌলভী হামিদ পাঠান চমকে উঠলেন। তিনি চারপাশে বারবার তাকাচ্ছেন। তিনি ব্যস্ত হয়ে বললেন, তুমি তাড়াতাড়ি ভিতরে এসো, ওরা কিন্তু এসে গেছে, তাড়াতাড়ি আসো। সহকারী পিছনে তাকালেন আর দেখলেন অনেকগুলো ছায়া তার দিকে উড়ে উড়ে আসছে। ছায়াগুলো দেখতে ওই বন মানুষের মতো। ভয়ে তার পা ওখানে জমে যায়। তিনি তাড়াতাড়ি গাড়ির দিকে দৌড়ে আসেন। তিনি গাড়িতে এক পা দিতেই ওই ছায়াগুলো তার আরেক পা জোরে জোরে টান দেয়। একটানে তার শরীর মাঝখান বরাবর দু টুকরো হয়ে যায়। এক টুকরো গাড়ির ভিতরে আসে, আরেক টুকরো ওই ছায়াগুলোর কাছে। গাড়ির সবাই একসাথে ভয়ে চিৎকার দিয়ে উঠল। ড্রাইভার এই নৃশংসতা দেখে জানালা দিয়ে বমি করে দিল। মৌলভী হামিদ পাঠান সহকারীর লাশের বাকি অংশ গাড়ির বাহিরে ফেলে দেয় আর ড্রাইভারকে বলেন, গাড়ি চালাও। ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে গাড়ি চালাতে লাগলো। ভয়ে তার চোখ দিয়ে পানি এসেছে, সে কিছু দেখতে পারছে না। হঠাৎ গাড়ি ব্রেক ফেল করে একটা গাছের সাথে ধাক্কা লাগে। ড্রাইভারের মাথায় লাগে, সে অজ্ঞান হারায়, আর বাকিদের হালকা আঘাত লাগে। সবাই ভয়ে থরথর করে মরে যাচ্ছে। সবাই ভয়ে থম মেরে গেছে। পিছন থেকে কেউ একজন বলল, এবার আমাদের কি হবে? মৌলভী হামিদ পাঠান বললেন, কিছুই হবে না, আমরা ওই শয়তানদেরকে এড়িয়ে চলে আসতে পেরেছি। সবাই এবার কান্নাকাটি শুরু করে দিল। এই ঘটনা ঘটে গেছে তা প্রায় 50 দিন আগে, তাও এখনো ভয়ে কেউ এই জঙ্গলে পা রাখে না। পুরোটাই ফলস ছিল। আমার তো মনে হয় এটা কোনো চোরাচালানকারীদের কাজ। না খোকাবাবু, তুমি জানো না তাই বলছো, আমি এতক্ষণে যা যা বলছি সব সত্য।
ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে অদ্ভুত এই জঙ্গল সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছি আমি এবং আমার কলিগ সাইবা সুলতানা। এসে এখানে জঙ্গলটা থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকানে বসলাম। বৃদ্ধ দোকানদারের সাথে কথা বলতে বলতে কথায় কথায় জঙ্গলের প্রসঙ্গটা টেনে আনলাম। কিন্তু তারপর বৃদ্ধ দোকানদার যা বলল তাতে তো পিলে চমকানোর মতো অবস্থা। সাইবা বলল, আচ্ছা চাচা, তাহলে খালিদের পরিবারের বাকি সদস্যরা সবাই কোথায়? তারা কি পুলিশের কাছে যায়নি? কোনো তদন্ত হয়নি? তদন্ত কি হবে খুকি? পুলিশ কি শয়তানকে বা প্রেতাত্মাকে ধরতে পারে? আচ্ছা কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। তাহলে এবার আমরা উঠি। ঠিক আছে, আবার আসবেন। আমি আর সাইবা উঠে গেলাম। চারপাশে আরও ঘোরাঘুরি করে জঙ্গলটা সম্পর্কে আরও কিছু বের করার চেষ্টা করলাম। সবাই জঙ্গলটা সম্পর্কে নেগেটিভ মত প্রকাশ করেছে। সবার মতে জঙ্গলটা অভিশপ্ত। রাতে নাকি ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, আবার কেউ কেউ কান্না শুরু করে দেয়। মাঝে মাঝে মারামারির আওয়াজও কানে আসে। আমরা একটা পাকা রাস্তা দিয়ে হাঁটছি আর নিজেদের মধ্যে আলোচনা করছি। সাইবা বলল, আমাদের একবার কিন্তু ওই জঙ্গলে যাওয়া উচিত। চলো একবার ঘুরে আসি। আমি আর সাইবা ওই অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম সাইডে দিয়ে মেন রোড, আর রোডের ডান পাশে জঙ্গলটা। শুরুর দিকে খুব একটা ঘন না, ভিতরে আস্তে আস্তে ঘন হয়েছে। আমি কোমরে গুজে রাখা বন্দুকটা বের করলাম আর সাইবাকেও বের করে রাখার জন্য ইশারা করলাম। তারপর পা টিপে টিপে এগুতে লাগলাম দুজনেরই তীক্ষ্ণ দৃষ্টি। হঠাৎ জঙ্গলের ভিতরে মাটি কাঁপতে লাগলো, মানে ভূমিকম্পের মতো। সাইবা বলে, এটা কি হচ্ছে? বুঝতে পারছি না, তুমি সাবধানে। ওইটা কি? সাইবা চিৎকার করে উঠল। আমি ওই দিকে তাকালাম আর থমকে গেলাম। একটা কালো ছায়ার মতো কিছু এদিকে আসছে। ছায়াটা অনেকটা বন মানুষের মতো আকৃতির। আমি সাইবাকে বললাম, পালাতে হবে, পালাও। সাইবা দৌড়াতে লাগলাম। আমি দৌড়াতে লাগলাম এবং আমি দৌড়াতে দৌড়াতে কয়েকটা গুলিও ছাড়লাম, কিন্তু ওগুলো কালো ধোঁয়ার মতো ছিল। গুলি লাগলো না। সাইবা বলল, গুলি পরে করো, আগে পালাও। পালাতে পালাতে হঠাৎ আমাদের সামনে ওই রকম কিছু এসে দাঁড়িয়েছে, খুব ভয়ঙ্কর দেখতে। সাইবা চিৎকার করে উঠল। আমি বললাম, চিৎকার করো না। দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ চারপাশে অন্ধকার হয়ে আসছে। সাইবা ভয় পেয়ে যায়। আমি ভয়ে ভয়ে কয়েক পা পিছিয়ে যাই। খুব বেশি অন্ধকার হয়ে গেছে চারপাশ, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ ভয়ঙ্কর কিছু আওয়াজ শোনা গেল। আমি আর সাইবা দৌড়াতে লাগলাম। পিছনে কিছু দেখা যাচ্ছে না, তবুও বোঝা যাচ্ছে যে কেউ আমাদের পিছনে আছে। আমি একটা গাছের নিচে এসে দাঁড়ালাম। সাইবাও আমার পাশে এসে দাঁড়ালো। হঠাৎ গাছের উপর থেকে কিছু একটা আমাদের গায়ে পড়তে লাগলো, তরল জাতীয় কিছু। আমি হাত দিয়ে বুঝতে পারলাম আঠা জাতীয় কিছু। হাতটা নাকের কাছে আনতেই সারা শরীর ঝনঝনিয়ে উঠল। এটা তো টাটকা রক্ত। আমি উপরে তাকালাম, দেখলাম একটা সাদা সাদা দুটো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সাইবাকে বললাম, পালাও। আমরা আবার পালানো শুরু করলাম। সামনে কি আছে জানি না, শুধু দৌড়ে যাচ্ছি। হঠাৎ কিছুর সাথে একটা ধাক্কা খেলাম। আমার মনে হলো সাইবা আমার পাশে নেই। আমি চারপাশে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। আমি খুব ভয় পেয়ে গেলাম। সাইবা কোথায় গেল? ওকে আবার ওই ছায়াগুলো ধরে ফেললো না তো? আমি ভয়ে ভয়ে চারপাশে দেখছি। হঠাৎ সাইবার চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা মনে হচ্ছে ওদিকেই আসছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ও পথ হারিয়েছিল। আমরা আবার পালানো শুরু করলাম। কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সামনে দুটো ভয়ঙ্কর চোখ ভেসে উঠল। ডান দিকে দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি একটা ভাঙা গাছের ডালের সাথে উষ্টা খেয়ে পড়ে গেলাম। সাইবা অন্ধকার হওয়ায় আমাকে দেখতে পেল না। আমি আবার উঠে যাব এমন সময় দেখি যে আমার ঠিক উপরে একটা কালো ছায়া ভাসছে। চোখ দুটো সাদা, আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব ভয় পেয়ে যাই। ভয়ে আমার মনের ভিতরে ধুপ ধুপ করছে। ওই কালো ছায়াটা আমার গলার দিকে হাত বাড়ালো। ওই হাতটাও খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু ওই হাতটা যে আমার গলায় স্পর্শ করলো জোরে, একটা কাঁপুনি দিয়ে উড়ে গেল দূরে। আমি চমকে উঠলাম, কি হলো এটা? চারপাশ আলোকিত হলো। আমি দেখলাম সাইবা ওই দূরে দাঁড়িয়ে চারপাশ দেখছে। আমি দেখতে না পেয়ে
পিছনে তাকালাম আর বলল, কি হচ্ছে এসব? এখনই তো অন্ধকার ছিল। আমি চারপাশে দেখলাম আর ওই ছায়াগুলো নেই। তাহলে ব্যাপারটা কি? আমি চারপাশে দেখলাম ওই ছায়াগুলো আর নেই। তাহলে ব্যাপারটা কি? হ্যাঁ, এখানে আমার গলায় একটা তাবিজ রয়েছে। ওই তাবিজটা আমার ছোটবেলার আমার গলায় বেঁধে দিয়েছিল। ওই শয়তানগুলো ওই তাবিজ ছুঁতে পারেনি। এখন তাহলে ওই অভিশপ্ত জঙ্গলটাকে শেষ করে দেওয়া যাবে। আমি তাড়াতাড়ি সাইবার দিকে দৌড়ে এলাম। সাইবা ভয় পেয়ে যদুমধু হয়ে গেছে। আমি আর সাইবা তাড়াতাড়ি এ জঙ্গল থেকে বের হয়ে আসলাম। আমি যে ওই শয়তানগুলোকে তাড়ানোর উপায় পেয়েছি সেটা আমি সাইবার কাছে লুকিয়ে রাখলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর গল্প করছি। সাইবা বলল, আমি আর জীবনে ওই জঙ্গলে আসছি না। চাকরি থাকলে থাকবে, নতুবা ছেড়ে দিয়ে বিয়ে করব। কেন? জঙ্গলে আর আসবে না কেন তুমি? একবার প্রাণ বেঁচেছে, তারপর কি আর কেউ নিজ ইচ্ছাতে প্রাণ দিতে চাইবে? আর হেড অফিসে কি বলবো? বলবো অল ক্লিয়ার, মানে মানে কোথাও কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। যে মানবে না সে এসে দেখে যাবে। তোমার কথাই যুক্তি আছে, তাহলে সেটাই কথা রইল। কেসের ফাইল হবে সব ক্লিয়ার। আমি আর সাইবা ফিরে এলাম। ফাইল জমা দিলাম। বড় সার তো কোনো মতেই অল ক্লিয়ার মানবে না। অবশেষে সাইবা স্পষ্টভাবে বলে দেয় যে, বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসুন, তারপর বিশ্বাস করবেন। আমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নিলাম, একটা কাজ আছে। আমি আর একটা বন্ধুকে ফোন করলাম। আমার সেই বন্ধুর নাম রাজা। রাজা একজন কবিরাজ এবং তান্ত্রিক। আমি তাকে সব ঘটনা বললাম। তারপর আমার সাথে সেই জঙ্গলে যেতে বললাম। রাজা এ সকল শয়তান ভূত জিন নিয়ে গবেষণা করতে পছন্দ করে। আমি আর রাজা অভিশপ্ত সেই জঙ্গলে গেলাম। রাজ জঙ্গলটা দেখেই কিছু বুঝতে পারল। সে বলল, এই জঙ্গলে একাধিক শয়তান আছে। আমি কিছু বললাম না। রাজা আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। আমিও রাজার পিছনে পিছনে গেলাম। আমার গলায় তাবিজ থাকায় আমার খুব একটা ভয় হচ্ছে না। কিন্তু কিছুক্ষণ পর রাজা আমায় বলল, এটা নরখাদকের জঙ্গল, এখানে ওদের বাস, ওদের থামানোর কোনো উপায় নেই, ওরা শয়তান। তো ওরা কি এইভাবেই থাকবে? ওদের আমি আমার মন্ত্র শক্তি দিয়ে বেঁধে ফেলব। ওরা এই জঙ্গলে গাছে মাটিতে বন্দি থাকবে। ঠিক আছে, তাই করো। রাজা তার কাঁধের ব্যাগ থেকে একটা কঙ্কালের খুলি বের করলো। খুলির উপর কিছু ভয়ঙ্কর চিহ্ন রয়েছে। রাজা মুখে অদ্ভুত রকমের কিছু বলতে লাগলো। আর সাথে সাথে চারপাশে অন্ধকার নেমে আসলো। আমি ভয় পেয়ে গেলাম। ওই শয়তানগুলো আমার সামনে। রাজাও একটু বিচলিত হলো না। কোনো কিছু বুঝে ওঠার আগে কয়েকটা বনমানুষের মতো ছায়া উড়ে এসে রাজার গলা চেপে ধরল। রাজা মুখ আর ওই মন্ত্র বলতে পারছে না। রাজার ব্যাগ থেকে একটা ধুলোর মতো কিছু বের করে ছুঁড়ে মারল। ওই ছায়াগুলো শরীরে আগুন জ্বলে উঠল। ওরা মুখে দিয়ে খুব বেশি রকমের আওয়াজ বের করতে লাগলো আর জোরে জোরে আওয়াজ করতে লাগলো ওরা। আমি শেষে দুহাত দিয়ে আমার কান চেপে ধরলাম। হঠাৎ কোথাও থেকে একটা ছুরি এসে আমার গলার পাশ দিয়ে চলে গেল। আর সাথে সাথে আমার গলা থেকে তাবিজটা খুলে নিচে পড়ে গেল। আমি বিষয়টা বুঝতে পারার সাথে সাথেই নিচে তাকিয়ে তাবিজটা তুলে নিতে চাইলাম, কিন্তু তার আগে একটা নরখাদক আমার কাছে চলে আসলো, ভয়ঙ্কর হাতে আমায় চেপে ধরল। রাজা ওই ধুলোর মতো জিনিসটা আমার দিকে ছুঁড়ে মারে আর ওদের শরীর থেকে আগুন জ্বলে উঠে। আমি দৌড়ে কিছুটা দূরে সরে গেলাম। একটু পরেই দেখি আস্তে আস্তে আলো বাড়তে লাগলো। সব কিছু ঠিকঠাক হলো। শয়তানগুলো অদৃশ্য হলো। রাজা বলল, আমি ওই শয়তানদের বেঁধে ফেলেছি, ওরা আর কারো ক্ষতি করতে পারবে না। সত্যি তো? অবিশ্বাসের কোনো ধারণা নেই। আমি আর রাজা ওই জঙ্গল থেকে ফিরে এলাম। আর আমিও কিছুটা নিশ্চিত হলাম যে ওরা আর এখানে কোনো ঝামেলা করবে না। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে লাশ নিয়ে। বড় একটা গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলল, ওই জঙ্গল দিয়ে যাওয়া যায়, গাড়ি ওদিকেই নিচ্ছি। কেউ কিছু বলল না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ অ্যাম্বুলেন্সের ছাদের উপর কিছু একটা জোরে ধাক্কা খেল। ড্রাইভার তাল সামলাতে না পেরে একটা গাছের সাথে অ্যাম্বুলেন্সটা লাগিয়ে দেয়। অ্যাম্বুলেন্সের পিছনে দরজা ভেঙে যায়। পিছনে লাশের সাথে
আত্মীয় স্বজন আছে, সবাই বেশ ভয় পেয়ে যায়। এমন সময় হঠাৎ কয়েকটা কালো বন মানুষের মতো ছায়া পুরো অ্যাম্বুলেন্সকে ঘিরে ফেলে। ড্রাইভার থেকে অজ্ঞান হয়ে গেছে। সবাই ভয়ে চিৎকার করতে লাগলো। ওই ছায়াগুলো চারপাশ থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিতে লাগলো। লাশের ছেলে সবুজের কান্না করার মতো অবস্থা। সে তার বাবার লাশ ধরে বসে আছে। হঠাৎ প্রচণ্ড রকম একটা ধাক্কায় লাশের পা অ্যাম্বুলেন্স থেকে বাইর হয়ে যায়। আরেকটা কালো ছায়া পা ধরে জোরে জোরে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে লাশটা মাঝখান থেকে ছিঁড়ে দুই ভাগ হয়ে দুদিকে পড়ে। ওই ছায়াগুলো কচমচ করে লাশটা খেতে শুরু করলো। অ্যাম্বুলেন্সের ভিতরে সবার অবস্থা খারাপ।